তো এবারে আমরা প্যাডাগজির কিছু প্রশ্ন ডিসকাস করব, সাথে থাকুন। তো প্রথম প্রশ্ন দেখুন, পূর্ব উত্তরপ্রদেশের কৈত্য হিন্দির সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের কৈত্য হিন্দির সামান্য পার্থক্য আছে। এই পার্থক্য কী হিসেবে পরিচিত? অর্থাৎ উত্তরপ্রদেশ যে জায়গাটা রয়েছে, উত্তরপ্রদেশের পূর্ব উত্তরপ্রদেশের যারা হিন্দিতে কথা বলে কৈত্য ভাষা, এবং পশ্চিম উত্তরপ্রদেশে যারা হিন্দি ভাষায় কৈত্য ভাষায় মানে যারা হিন্দি ভাষায় যে কথাবার্তা বলে, এই দুই যে এক নম্বর হচ্ছে কি পূর্ব উত্তরপ্রদেশ, আরেকটা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ। এই দুইটা প্রদেশের মধ্যে যারা হিন্দি ভাষায় কথা বলে, তাদের সেই হিন্দি ভাষার যে কথনের মধ্যে বা কথা বলার মধ্যে সামান্য একটা পার্থক্য আছে। তো এই পার্থক্যটা কী হিসাবে পরিচিত? হিন্দি ভাষার দুইটা উপভাষা, দুইটা ভিন্ন ভাষা, দুটি হিন্দি ভাষার একটি উপভাষার অন্তর্গত, দুটি কালক্রমে ভিন্ন ভাষা হয়ে উঠবে। তো কারেক্ট আনসার কী হতে পারে আপনারা খুব তাড়াতাড়ি আমাদেরকে জানাবেন। তো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি, এখানে দেখুন, এখানে এটাও কিন্তু হিন্দি ভাষা, এটাও হিন্দি ভাষা, তাই দুইটি ভিন্ন ভাষা এটা আমরা বলতে পারি না, এটা ক্যান্সেল। আর দুইটা হিন্দি ভাষার একটা উপভাষা হয় না, ঠিক আছে? একটা হিন্দি ভাষার অনেকগুলো উপভাষা, অর্থাৎ একটা মেইন ভাষার অনেকগুলো উপভাষা হয়, আর একটা উপভাষায় অনেকগুলো মেইন ভাষা হয় না। যেমন ধরুন, যদি বলি আমি বাংলা ভাষা, তো বাংলা ভাষার কিন্তু অনেকগুলো উপভাষা আছে, ঠিক আছে? কিন্তু কিন্তু একটা উপভাষার অনেকগুলা মেইন ভাষা হয় না। ক্লিয়ার? সুতরাং এই অপশন নাম্বার 3টাও ক্যান্সেল। দুইটা কালক্রমে ভিন্ন ভাষা হয়ে উঠবে। এখানে ক্লিয়ার বলা আছে যে হিন্দি ভাষার কথা বলা হচ্ছে, তারা হিন্দিতে কথা বলে, তাই এখানে ভিন্ন ভাষা কী করে হয়ে উঠবে, এটা ক্যান্সেল। তো কারেক্ট আনসার হবে হিন্দি ভাষার দুটি উপভাষা। ক্লিয়ার? তো হিন্দি ভাষার দুইটি উপভাষা মানে অর্থাৎ সবাই কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশে যারা রয়েছে সবাই কিন্তু হিন্দি ভাষায় কথা বলে, ঠিক আছে? একটু পার্থক্য, তার কেন পার্থক্য? কারণ তাদের উপভাষাগত দিক দিয়ে পার্থক্য রয়েছে। হিন্দি ভাষার দুইটা উপভাষা রয়েছে। ক্লিয়ার? শিকনের ব্যাপারে নিচের কোনটি সত্য নয়? কোয়েশ্চন নাম্বার 17। নিচের কোনটি সত্য নয় সেটা আমাদের বলতে হবে। প্রথমটা দেখি, ভাষার উন্নয়ন ঘটে প্রধানত উদ্দেশ্যমূলক ব্যবহারের মাধ্যমে। কথন, লিখন, আকৃতি প্রদান এবং বিচরণ শিখনের অন্তর্ভুক্ত। শিখন ঘটে ভাষার গঠন এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে। তারপর ভাষার ব্যবহার জ্ঞানাত্মক উন্নয়নের পূর্বশর্ত এবং তার পরিপোষক। ঠিক আছে ভাই? তো এবার দেখুন, ভাষার উন্নয়ন ঘটে। ভাষার উন্নয়ন কেন ঘটে? কারণ আমরা একটা ভাষা যে ব্যবহার করি তার একটা উদ্দেশ্য থাকে, তাই তো? তো উদ্দেশ্যমূলক ব্যবহারের জন্য আমরা ভাষা ব্যবহার করি, এটা ঠিক আছে, কারেক্ট। কিন্তু ভাষার মাধ্যমে আমরা যে শিক্ষাটা কিসের মাধ্যমে শিখি? আমরা কথনের মাধ্যমে শিখতে পারি, লিখনের মাধ্যমে শিখতে পারি, আকৃতির মাধ্যমে শিখতে পারি, বা মুভিংয়ের মাধ্যমে শিখতে পারি। এবং ভাষা যখন আমরা ভালো করে ব্যবহার করব, তখন আমাদের মধ্যে কী হবে? একটা কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। ক্লিয়ার? সুতরাং অপশন নাম্বার 1, 2 এবং 4 এটা তো কারেক্ট হয়ে গেল। দেখেন বলেছে নিচের কোনটা সত্য নয়, তো 3টা কারেক্ট হলো, তার মানে অপশন নাম্বার 3টা সত্য নয়। শিখন ঘটে ভাষার গঠন এবং নিয়মাবলী শিখনের মাধ্যমে। তো আমরা যে ভাষাটা শিখব, সবসময় কি আমরা নিয়ম মেনে ভাষা শিখব? সবসময় কি ভাষার গঠনগত দিক দিয়ে ভাষা শিখব? না, সেরকম কোনো কথা নয়। সুতরাং এই অপশনটা আমাদের কারেক্ট আনসার হবে। উল্লেখিত কোন ভাষাগুলি ভারত সরকারের দ্বারা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ। ধ্রুপদী ভাষাতে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষায় আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার জেনে রাখবেন, কোয়েশ্চন নাম্বার 18। এটা কারেক্ট আনসার হবে সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। ঠিক আছে? তো মারাঠি ভাষাকে কিন্তু ধ্রুপদী ভাষা বলা হয় না, যার কারণে এটা হচ্ছে ক্যান্সেল। ঠিক আছে? তারপর আমাদের হিন্দি ভাষাকে আমরা ধ্রুপদী ভাষা বলতে পারছি না। তারপর যে ডোগরি ভাষা আছে, এটাকে কিন্তু আমরা ধ্রুপদী ভাষা বলতে পারছি না, যার কারণে এই দুটো অপশন হল কারেক্ট আনসার অপশন 4, সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম এবং উড়িয়া ভাষা। ঠিক আছে? তো কোন কোন ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় সেটা নিয়ে কনসেপ্টের ক্লাসে পুরো ডিটেলস দেওয়া আছে, একটু দেখবেন। শিক্ষাক্ষেত্রে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা বলতে কী বোঝায়? মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা, তো এটার অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে অপশনগুলো রয়েছে, মাতৃভাষা ভিত্তিক বহুভাষা।
মাতৃভাষা ভিত্তিক বহুভাষিকতা বলতে কি বোঝায়? অর্থাৎ মাতৃভাষা থাকবে, তার সঙ্গে বাকি ভাষাগুলো আমাদের শিখতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শিক্ষার্থী স্কুলের পড়াশোনা মাতৃভাষার মাধ্যমে শুরু করে এবং এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আরও ভাষা যুক্ত করতে থাকে, এটাই হবে কারেক্ট আনসার। বাকি অপশনগুলো দেখি। শিক্ষার্থী সমস্ত বস্তুনিষ্ঠ বিষয় মাতৃভাষা শিখে ইংরেজি ভাষা মাধ্যমের দিকে অগ্রসর না। ইংরেজি ভাষা এখানে পার্টিকুলার কোনো ভাষার কথা বলা হচ্ছে না, মাল্টিল্যাঙ্গুয়েজ অনেক ভাষা, পার্টিকুলার ইংলিশ ভাষার কথা কিছু বলা হচ্ছে না। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষাবাদ, মানে মাতৃভাষা থাকবে সঙ্গে আর অনেকগুলো ভাষা থাকবে। তো এখানে মাতৃভাষার সঙ্গে ডাইরেক্ট ইংলিশকে কানেক্ট করে দিচ্ছে, বাকি অন্য ভাষাকে কিন্তু ইগনোর করা হচ্ছে, তাই এই অপশনটা হবে না। শিক্ষার্থী ভাষা হিসাবে মাতৃভাষা শিখে এগোনোর সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষা আবারও একটা পার্টিকুলার ভাষাতে ফোকাস করা হচ্ছে, এটা ক্যান্সেল। প্রথম শ্রেণী থেকে ইংরেজি শিখবে, এটা একদম ভুল। কারণ কি? কারণ শিক্ষার্থীরা প্রথমেই তার মাতৃভাষাটা শিখবে, প্রথম শ্রেণী থেকে সে মাতৃভাষা শিখবে, তাই এটা ক্যান্সেল। তো অপশন নাম্বার 1 এই ক্ষেত্রে হয়ে গেল কি কারেক্ট আনসার, কারণ শিক্ষার্থীরা স্কুলের পড়াশোনাগুলো মাতৃভাষার মাধ্যমে শুরু করবে এবং এগিয়ে চলার সঙ্গে সঙ্গে তারা আরও ভাষা যুক্ত করতে থাকবে। স্কুল শিক্ষা সম্পদ হিসাবে বহুভাষিকতা বলতে কি বোঝায়? রিসোর্স হিসাবে বহুভাষিকতা, ঠিক আছে। মাল্টিল্যাঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি? যত বেশি সংখ্যক সম্ভব ভাষা শেখানো, নমনীয় শিক্ষাক্ষেত্রে ভাষা নীতি অবলম্বন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষাগুলির ব্যবহার, এটিকে ক্লাসরুম শিক্ষার একটা পদ্ধতি। তো সম্পদ বলতে আমরা বুঝি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষাগুলি ব্যবহার, কারণ সম্পদকে আমরা কি করি? সম্পদকে আমরা কী করি? আমরা ব্যবহার করি। তাই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যদি ভাষাগুলো আমরা ব্যবহার করি, তো পরবর্তী সময় এটাও কিন্তু একটা শিক্ষার্থীর সম্পদ হিসাবে দাঁড়াবে। কারণ কেন না? কারণ আমরা যত ভালো করে জিনিসটা শিখবো, যত ভালো করে জিনিসটা বুঝবো, যেমন আমি যে আজকে জ্ঞান অর্জন করেছি সেটা কিন্তু আমার একটা সম্পদ। আপনি যে জ্ঞান অর্জন করেছেন এটা কিন্তু আপনার একটা সম্পদ, যে সম্পদটা কেউ কখনো কী করতে পারে না, চুরি করে নিয়ে যেতে পারে না। আপনার জ্ঞান কিন্তু কেউ কোনোদিন নিতে পারবে না, আপনার শিক্ষা কেউ কোনোদিন চুরি করতে পারবে না, এটা একটা মহান সম্পদ। তো আপনি যদি এই শিক্ষাটাকে যদি কার্যক্ষেত্রে ব্যবহার করতে না পারেন, এই ভাষাগুলোর ব্যবহার করতে না পারেন, শিক্ষাটাকে যদি আপনি ব্যবহারযোগ্য করে নিতে না পারেন, তাহলে এই শিক্ষা কোনো কাজের নয়। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। শিশু যখন একটি নতুন ভাষা শিখে তখন সে সেই ভাষায় কথা বলা এবং ভাষাটিকে ব্যবহার করার জন্য কিছু সময় নেয়। এই সময় পর্বটা কী নামে পরিচিত? কোয়েশ্চেন নাম্বার 21। একটা নতুন ভাষা যখন একটা শিশু শিখে নেবে এবং তখন সে সেই ভাষায় কথা বলতে চাইবে, বলতে গেলে সে মানে একটু চিন্তা করবে যে এবার সে কী বলতে চাইছে, একটু সময় নেবে। সে যখন বলতে গেলে সে কিছুটা কী করবে, আপনার কাছ থেকে একটু সময় নেবে, একটু সময় সাইলেন্ট থাকবে, তারপর সে বলবে। তো এই পর্বটিকে কী বলা হবে? সাইলেন্ট পিরিয়ড বা নীরব পর্ব বলতে পারি। এই যে সে যে একটা গ্যাপ নেবে, সে কিছুতে বলবে, বলার আগে কিছু একটা ভাববে বা চিন্তা করবে, এই সময় সে কী করে চুপচাপ থাকবে, তো এই সময়টাকে বলা হবে নীরব পর্ব। শিক্ষিকা শিক্ষার্থীদের কিছু এই দেখুন দুইটা যুক্তাক্ষর দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি বলি দন্তন্য এবং ট দিয়ে একটা যুক্তাক্ষর, আর মধ্যন্য এবং একটা ড দিয়ে একটা যুক্তাক্ষর। এই যুক্তাক্ষর যুক্ত শব্দ যেমন ঘণ্ট, মুন্ড ইত্যাদি দিলেন এবং সেগুলিকে ঠিকমতো উচ্চারণ করতে বললেন। এই যুক্তাক্ষর বিশিষ্ট শব্দ তিনি উচ্চারণ করতে বললেন। এই যে শব্দ জোড়াকে কী বলে? ঘণ্ট মুন্ড, অর্থাৎ একটা ভিন্ন যুক্তাক্ষর বিশিষ্ট শব্দ। এই শব্দ জোড়াকে আমরা কি বলতে পারি? এটাকে দেখুন ঘণ্টর সঙ্গে মুন্ড, সেটা মানে আমরা যদি বলি রাইমস ওয়ার্ড, তো রাইমসগত দিক দিয়ে কিছু মিলছে? মোটেই মিলছে না। আমরা কিছু তুলনাও এখানে বুঝতে পারছি না, কোনো অপোজিটও বুঝতে পারছি না, কোনো কম্পারেবলও তুলনাও কিছু বোঝা যাচ্ছে না। সুতরাং এটা হচ্ছে বিষম জড়, কারণ একটার সঙ্গে একটা সম্পর্ক নাই। ঘণ্টের সঙ্গে মুন্ডর কিসের সম্পর্ক? সম্পর্ক আছে? মোটেই না। গৌরব রাস্কিন বল্ডের গল্প পড়তে ভালোবাসে এবং সময় পেলেই তার লেখা গল্প পড়ে। এই পড়া বা পঠনটিকে কী বলা হয়? সে কিন্তু গল্প সে মনের আনন্দে পড়ে এবং গল্প পড়তে ভালোবাসে, যার কারণে সে গল্প পড়ে। এই যে পড়া, এই পড়াকে কী বলা হয়? কোয়েশ্চন নাম্বার 23।
সে খুব মনোযোগ, সে বিন্দাস গল্প পড়ছে, তার মানে সেটা কি এক্সটেন্সিভ রিডিং, ব্যাপক পাঠ। সে গল্প সময় পেলেই সে গল্প, তার লেখা গল্প পড়ে, সময় পেলেই সে কী করে গল্প পড়া শুরু করে দেয়, মানে সে খুব আনন্দ পায়, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং। ক্লিয়ার? আনন্দের সহিত যেটা করা হয় সেটাকে আমরা এক্সটেন্সিভ রিডিং বলতে পারি। তারপর দেখি নিচের কোনটি মিথস্ক্রিয়া তত্ত্ব প্রকল্প করে না, অর্থাৎ ইন্টারেকশন হাইপোথেসিসের অন্তর্ভুক্ত নয়। মিথস্ক্রিয়া তত্ত্ব, মিথস্ক্রিয়া মানে এই যে সামাজিক মিলামিশা, এই মিলামিশার সঙ্গে কানেক্টেড নয় কোনটা? কোয়েশ্চন নাম্বার 24, নির্বাচিত বিষয়ের উপর দলগত কার্য। আচ্ছা, দলগত মানে সবাই মিলে কাজ করবে, তো সবাই মিলে যখন কাজ করবে তখন তো মিথস্ক্রিয়া হবে, মানে একে অপরের সঙ্গে ইন্টারেকশন হবে, তার মানে এটা তো হবে। আমরা বলেছি করে না, অর্থাৎ নেগেটিভটা বের করতে হবে। শিক্ষার্থীদের আপোষে আলোচনার সুযোগ সুবিধাকে সমর্থন করা, তো আলাপ আলোচনা, এটা আলাপ হবে, তো তারা আলাপ আলোচনা যখনই করবে তখন তো তারা কী করবে, একজনের সঙ্গে আরেকজন আলোচনা করবে, তার মানে ইন্টারেকশন তো হবেই, একজনের সঙ্গে আরেকজনের কথাবার্তা হবে। দলগত কাজ, আবার বলেছে দলগত কাজ, দলগত কাজ বা পিয়ার ওয়ার্ক যখনই হবে তখন কী হবে, এটা তো মিথস্ক্রিয়া হবে, একে অপরের সঙ্গে তো সংযোগ রাখতে হবে। শিক্ষক প্রদত্ত ভাষণ এবং শ্রুতি লিখন কর্ম, ইয়েস, এটা হবে কারেক্ট আনসার। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মিথস্ক্রিয়া তত্ত্ব হয় না, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের ইন্টারেকশন হয় না। শিক্ষক প্রদত্ত ভাষণ, শিক্ষক কী করছেন, স্টেজে উঠেছেন, তিনি এক নাগারে ভাষণ দিতে চলেছেন, অর্থাৎ একদমই ভাব টিচার সেন্ট্রিক হয়ে গেল। এবং শ্রুতি লেখন, শিক্ষক বললেন এবং ছাত্ররা, শিক্ষক তিনি বলতে যাচ্ছেন, ছাত্ররা লিখতে যাচ্ছে, এবারে কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না, সুতরাং এটা কোনো ইন্টারেকশন হচ্ছে না। সুতরাং নিচের কোন অপশনে ইন্টারেকশন হয় না বলেছে, তো এই যে শিক্ষক প্রদত্ত ভাষণ এবং শ্রুতিলিখন কর্মতে কোনো ইন্টারেকশন হয় না। নিচের কোনটি শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্য নয়? তো লক্ষ্য নয় বলেছে, আমাদের দেখতে হবে কোনগুলা পঠন দক্ষতার লক্ষ্য। পঠন দক্ষতা, শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, লিখন দক্ষতাকে, এগুলো পুরো ডিটেলস আমরা আলোচনা করেছি, আপনাদের দেখতে হবে। পঠন মানে রিডিং, পড়ার সময় প্রতীয়মানতা তৈরি হওয়া, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংশ্লিষ্ট পাঠটিকে যুক্ত করতে পারা, ভাষা খণ্ডসমূহ এবং শব্দাবলীর অর্থ বুঝতে পারা, শিক্ষকের পড়ার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্ত স্বরূপ পাঠ করা। তো শিক্ষকের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যদি পড়ি তাহলে সেই পড়াকে আমরা রিডিং বলতে পারি। এটা কারণ কি দেখুন, কারণ সেটা কপি হয়ে যায়। কোয়েশ্চন অফ 4 যদি বলি, এটা একটা এক ধরনের কপি, অর্থাৎ এক ধরনের নকল করা আমরা বলতে পারি। এক ধরনের কি বলতে পারি, আমি বলতে পারি এই যে এক ধরনের নকল। কারণ শিক্ষক এবারে বলেছেন, শিক্ষক একটা লাইন বলছেন, সঙ্গে সঙ্গে আমি এই লাইনটাকে আবার বলছি, শিক্ষক আরেকটা লাইন বলছেন, আমি সঙ্গে সঙ্গে আবার বলছি, সুতরাং এটা একটু পরে কিন্তু সেটা আমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর পঠন দক্ষতা মানে রিডিং, তো রিডিংটা আসলে কি? আমরা সবাই জানি যে রিডিং মানে কি, রিডিং মানে পড়া। আমি এই যে এখানে যা যা রয়েছে সবগুলো আমি দেখে দেখে পড়ে নিলাম, রিডিং হয়ে গেল, কিন্তু আসলে না ভাই। প্যাডাগজিক্যাল অর্থে কিন্তু রিডিংয়ের মিনিংটা হচ্ছে একটু আলাদা, ব্যতিক্রম। কীরকম? যখন আমরা কোনো কিছু রিডিং করব তো দেখতে হবে যে রিডিং মানে কি, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। যে জিনিসটাকে আমি পড়ব, পড়ার পর তার অর্থটা আমাকে বুঝতে হবে। অর্থটা যদি আমি যদি না বুঝতে পারি কোনো একটা জিনিস পড়ে, তো সেই পড়াকে আমি প্যাডাগজিক্যালি আমি পঠন বলতে পারবো না। তো শিক্ষকের পড়ার সঙ্গে সঙ্গে যদি পুনরাবৃত্ত স্বরূপ পাঠ করি তাহলে সেটা আমি তার অর্থ কিচ্ছু আমি হয়তো নাও বুঝতে পারি, আমি শুধু পড়তে, কিন্তু বাকিগুলোতে আমার এখানেও কিন্তু পড়ার সময় আমার অর্থ হচ্ছে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পাঠ যুক্ত হবে, মানে একটা রিলেটেড আছে আমার অর্থ আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। এবং এখানে শব্দগুলি অর্থ বুঝতে পারা ডাইরেক্ট লেখা আছে, তাহলে এই তিনটা হবে না। এই তিনটা হচ্ছে ভাষা উন্নয়নের লক্ষ্য, পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্য, কিন্তু 4 নম্বরটা আমার লক্ষ্য নয়। শিক্ষিকা ষষ্ঠ শ্রেণীতে একক বাক্যের উদাহরণের মাধ্যমে ব্যাকরণের একটি বিষয় পরোক্ষ উক্তি শেখাচ্ছেন। শিক্ষিকা কী করছেন, ক্লাস 6-এ রয়েছেন, তো ক্লাস 6-এ যখন তিনি রয়েছেন তখন তিনি কী করেন, একটা উদাহরণের মাধ্যমে তিনি তাদের পরোক্ষ উক্তি শেখাচ্ছেন, মানে ইনডাইরেক্ট ন্যারেশন। তিনি শিক্ষার্থীদের প্রভূত অনুশীলন করালেন এবং তারপর কিছু প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করার কাজ দিলেন। তিনি প্রথমে তাদেরকে একটু শিখালেন, একটা যে কোনো একটা একক বা একটি বাক্যের মাধ্যমে তিনি পরোক্ষ উক্তি কী করে করতে হয় সেটা শেখালেন। তারপর তিনি তাদের কিছু প্র্যাকটিস করালেন যে
প্রত্যক্ষ থেকে পরোক্ষ কী করে করা যায় বা প্রত্যক্ষ থেকে পরোক্ষ কী করে করা যায় তিনি কী করলেন, কিছুটা তাদের শেখালেন। শেখানোর এই যে পন্থা, এই পন্থা কী নামে পরিচিত? এখানে দেখুন শিক্ষা, মনোবৈজ্ঞানিক, ব্যাকরণ। এখানে ব্যাকরণ প্যাডাগজিক্যাল, এখানে আমরা কি করছি, তিনি এখানে পরিবর্তন, প্রথমে তিনি অনুশীলন করাচ্ছেন, শেখাচ্ছেন, মানে তিনি এখানে কি করছেন ভাই, উপস্থাপন, অনুশীলন এবং উৎপাদন, প্রেজেন্ট, প্র্যাকটিস অ্যান্ড প্রডিউস এখানে করছেন। প্রথমে তিনি কি করলেন, একটা বিষয় উপস্থাপন করলেন, একটা বাক্য দিয়ে তিনি জিনিসটাকে উপস্থাপন করলেন, তারপর তিনি অনুশীলন করালেন মানে প্র্যাকটিস করালেন, এবং তারপর তিনি পরিবর্তন করার কাজ দিলেন যে তোমরা এবার নিজে থেকে করো। অর্থাৎ তিনি বাচ্চাদের মধ্যে যে উৎপাদনশীলতা এবং প্রডিউস করার ক্ষমতা এটা আছে কিনা না এটা দেখতে চাইলেন। সুতরাং অপশন নাম্বার 4 এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। একজন শিক্ষিকা বর্ষাকালীন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে পৌর সংস্থা প্রচারিত একটি পুস্তিকা দেখলেন। তিনি তার বিভিন্ন কর্মবার বা টাস্কের মাধ্যমে সেই পুস্তিকাটিকে পড়ুয়াদের পঠন এবং শব্দভাণ্ডার শেখানোর জন্য ব্যবহার করলেন। এখানে এই পুস্তিকাটিকে কি বলা হয়? একজন শিক্ষিকা কী করলেন, এই যে বর্ষাকালীন সময় অনেক বন্যা আসে, তো এই বন্যার যে প্রতিকারমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভায় কী করলো, একটা বই প্রচারিত করলো। তো এই বইটা তিনি দেখলেন, পুস্তিকাটা দেখলেন। দেখার পর তিনি ওই বইয়ের ভিত্তিতে তিনি বিভিন্ন টাস্ক কিংবা কর্মভার শিক্ষার্থীদের পড়তে দিলেন, এবং এই শব্দভাণ্ডার শেখানোর জন্য, এই শব্দভাণ্ডারগুলো শেখানোর জন্য এই বইটা তিনি কী করলেন, ব্যবহার করলেন। এখানে এই পুস্তিকাটিকে কি বলা হবে? কোয়েশ্চন নাম্বার 27। এটাকে বলা হয় অথেন্টিক ম্যাটেরিয়াল। এটা কি বলবো, কারণ এই সঙ্গে রিলেট করে তিনি কাজ করছেন, সুতরাং এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে অথেন্টিক ম্যাটেরিয়াল। কারণ এই ম্যাটেরিয়ালের মাধ্যমে তিনি কি করলেন, তিনি বাচ্চাদেরকে একটা মানে বাস্তব জিনিসে শেখাবার চেষ্টা করছেন, সুতরাং এটাকে বলা হবে অথেন্টিক ম্যাটেরিয়াল। কারণ এই ধরনের ম্যাটেরিয়াল, যে ধরনের ম্যাটেরিয়ালস মাধ্যমে ডাইরেক্ট আমরা সরাসরি শিশুদের শব্দভাণ্ডার শেখাতে পারি, বা মানে পরিস্থিতির সঙ্গে রিলেট করে আমরা যে পরিস্থিতিতে যা ব্যবহার করা দরকার, এই পরিস্থিতি যদি এটা ব্যবহার করি, তো এটাকে বলা হবে কি অথেন্টিক ম্যাটেরিয়াল আমরা বলতে পারি। তারপর কোয়েশ্চন নাম্বার 28 কি বলেছে, সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা তার পড়ুয়াদের কয়েকটি দলে বিভক্ত হয়ে এমন কয়েকটি থিম বা বিষয়বস্তু নির্বাচন করতে বললেন। একজন শিক্ষিকা কী করলেন, তার পড়ুয়াদের কয়েকটা দলে ভাগ করলেন, এবং দলে ভাগ করে তিনি কয়েকটা বিষয়বস্তু নির্বাচন করতে বলেন, যেগুলির মাধ্যমে তারা তাদের শহর এবং শহরের চারপাশটাকে গভীরভাবে চিনে নেওয়ার জন্য তথ্য সংগ্রহ করবে। দলের মধ্যে সেইগুলি নিয়ে তারা আলোচনা করবে এবং শেষে একটা প্রতিবেদন বা রিপোর্ট লিখবে। ক্লিয়ার? এই কার্যকে কি বলা হবে? তিনি প্রথমে তাদের কী করলেন, প্রথমে তাদের কয়েকটা দলে ভাগ করলেন। প্রথমে তিনি শিক্ষক কী করলেন, কয়েকটা দলে ভাগ করে নিলেন। দলে ভাগ করার পর কয়েকটা থিম বা কয়েকটা বিষয়বস্তু, মানে যে দল, এক এক দলকে এক একটা বিষয় দিয়ে দিলেন, এক একটা কন্টেন্ট, এক একটা কনসেপ্ট যেটা বলতে পারি, এক একটা থিম এক এক দলকে ভাগ করে দিলেন। তারা তাদের শহর এবং শহরের চারপাশটাকে গভীরভাবে চিনে নেওয়ার জন্য তথ্য সংগ্রহ করবে, এবং সেগুলি দলের মধ্যে তারা আলোচনা করবে, এবং শেষে একটা প্রতিবেদন কিংবা রিপোর্ট লিখবে এই বিষয়গুলো নিয়ে। তো এই যে কাজ, এই কাজটাকে কি বলা হবে? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। কারণ এখানে কি করতে হবে, কিছু ডাটা কালেকশন করতে হবে, তারপর সবাই মিলে মিলেমিশা করতে হবে, সবাই মিলে একটু জিনিসটাকে ভালো করে গুছিয়ে দেখতে হবে, তারপর একটা প্রতিবেদন রিপোর্ট লিখতে হবে। তো এই ধরনের কাজ কোথায় হয়, যখন এই প্রজেক্ট ওয়ার্ক হয় তখনই এই ধরনের কাজ আমাদের করতে হয়। নিচের কোনটিকে পোর্টফোলিও মূল্যায়ন বলা হবে? পোর্টফোলিও মূল্যায়ন কোনটিকে বলা হবে আমাদের একবার দেখতে হবে। শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে তাদের বিভিন্ন শিখন নমুনা সংগ্রহ এবং নথিভুক্তকরণ। তারপর সারা শিক্ষাবর্ষ জুড়ে প্রতিটি শিক্ষার্থীর নথি সংগ্রহ করা। তারপর হচ্ছে শিক্ষার্থীর পর্বান্তিক পরীক্ষা নেওয়া এবং তাদের সামগ্রিক মূল্যায়নের কাজে তা ব্যবহার করা। সারা বছর ধরে আনুষ্ঠানিক অভিক্ষার মাধ্যমে মূল্যায়ন করা। তো পোর্টফোলিও মূল্যায়ন কোনটি? কোয়েশ্চন নাম্বার 29। এখানে দেখুন সামগ্রিক মূল্যায়ন, শুধুমাত্র সামগ্রিক মূল্যায়নে ব্যবহার করবে, এবং পোর্টফোলিও মূল্যায়ন যে সামগ্রিক মূল্যায়ন ব্যবহার করা তেমন হয় না। পোর্টফোলিও মূল্যায়নটা যে কোনো সময় যে কোনো ব্যাপারে করা হয় শিক্ষকদের। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1।
তো কেন এটা অপশন নাম্বার 1 হবে? কারণ সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে যখন আমরা তার সামগ্রিক মূল্যায়ন করব, অলরাউন্ড ডেভেলপমেন্টগুলো যাচাই করতে হবে, তখন তাদের বিভিন্ন শিক্ষণ নমুনা সংগ্রহ করব। তার বিভিন্ন শিক্ষণ নমুনা সেগুলো সংগ্রহ করে একটা ফাইলে আমরা কভার করে রাখবো, অর্থাৎ নথিভুক্ত করে রাখবো। এবং যখন আমরা সামগ্রিক মূল্যায়ন করব, তখন এই সমস্ত বছরের এই ডিটেলসগুলো, সবগুলো ডিটেলস আমরা এক এক করে খুলে চেক করব যে তার ভালো কোন কোন দিকগুলো রয়েছে, তার কর্মক্ষেত্রে খারাপ দিক কোনগুলো রয়েছে, ভালো দিক কোনগুলো রয়েছে, এগুলোকে আমাদের এক এক করে সেগুলো দেখতে হবে। তাই এক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? সংকেত ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক, এটা আমাদের বলতে হবে। সংকেত ভাষার ব্যাকরণ আছে, সংকেত ভাষার ব্যাকরণ নাই। সংকেত ভাষা হচ্ছে একটি নির্ধারিত ইঙ্গিত বা ভঙ্গিগুচ্ছ। সংকেত ভাষা সারা পৃথিবীতে নেই। সংকেত ভাষা এখানে ইঙ্গিতটা ঠিক আছে, কিন্তু এখানে বলেছে নির্ধারিত ইঙ্গিত, মানে একটা ইঙ্গিত, এটা একটা ইঙ্গিত নয় ভাই, অনেক ইঙ্গিত আছে, তাই না? বিভিন্ন ইঙ্গিতে আমরা বিভিন্ন আকার ভঙ্গিতে বিভিন্নভাবে আমরা দেখাতে পারি সংকেতের মাধ্যমে। তাই সুতরাং এটা হচ্ছে না। সংকেত ভাষা সারা পৃথিবীতে এক, সেটা কোনো কথা নয়। তো একটা কারেক্ট আনসার আমাদের হবে সংকেত ভাষারও কিন্তু একটা ব্যাকরণ আছে, ঠিক আছে না? তো কী করে ব্যাকরণ আছে সেটা কনসেপ্টের ক্লাসে আমরা বলে দিয়েছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন কনসেপ্ট ক্লাসগুলো দেখে না থাকলে। আর যদি তাও আপনারা পাননি তাহলে অবশ্যই আমাদের বলবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো, নতুবা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই আজকের 15টা কোয়েশ্চন খুব সহজভাবে আমরা আজকে আপনাদের সলভ করলাম, ঠিক আছে? তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস আপনারা সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান, এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।